নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা চকবাজারের এক ধনাঢ্য ব্যবসায়ী 2015 সালে বিয়ে করেন। বিয়ের কয়েকদিন পর তার স্ত্রী তার ছেলে বন্ধুদের নিয়ে বাসায় আসে। বিষয়টি মেনে নিতে পারেনি স্বামী। স্ত্রীর উচ্ছৃঙ্খল আচরণ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হলে স্ত্রী স্বামীকে মিথ্যা অপবাদ দিয়ে তালাক দিয়ে দেয়। স্বামীকে অক্ষম সাব্যস্ত করে অপদস্থ করে তার পরিবারের কাছে। যদিও ঘটনার 2 বছর পর ওই ব্যবসায়ীর পুনরায় বিয়ে হয় এবং বর্তমানে তার 2টি ফুটফুটে পুত্র সন্তান রয়েছে। পুরুষ এই হয়রানির বিচার কার কাছে দেবে? পুরুষ নির্যাতন আইন কি তবে সময়ের দাবি নয়? আচ্ছা বলুন তো, প্রচলিত আইন থাকার পরও কেন বিশেষায়িত আইনগুলো করা হয় এবং কেনই বা নারী ও শিশু নির্যাতনের ক্ষেত্রে আলাদা আইন করার প্রয়োজন পড়লো? আর কেনই বা পুরুষের জন্য এমন কোনো বিশেষায়িত আইন এই অবধি তৈরি করা হলো না? তবে কি এটা পুরুষের প্রতি এক প্রকার বৈষম্য, বা নারীর জন্য করা আইনের কারণে বাস্তবিকভাবে কি পুরুষরা হয়রানির শিকার হচ্ছে? প্রথম প্রশ্নের উত্তর একটাই, আমাদের সমাজে পুরুষের তুলনায় নারী ও শিশুর নির্যাতনের ঘটনা অনেকাংশে বেশি। বিশ্বের 161 দেশ ও অঞ্চলে 2000 থেকে 2018 সাল পর্যন্ত নারী নির্যাতনের তথ্য বিশ্লেষণ করে 2021 সালে প্রতিবেদন তৈরি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO, যেখানে স্ত্রী নির্যাতনের হারে বিশ্বের 4র্থ বাংলাদেশ। কিন্তু বর্তমান সমাজে মানসিকভাবে নির্যাতিত হওয়া পুরুষের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, পুরুষদের প্রতিকার কোথায়? তাদের জন্য নেই কোনো ট্রাইব্যুনাল, নেই কোনো বিশেষায়িত আইন। আজকের এই ভিডিওতে আমরা সেই সকল প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব। স্পেশাল ল বা বিশেষায়িত আইন কোনো একটা পক্ষকে বিবেচনায় রেখেই করা হয়ে থাকে। পেনাল কোডের 41 ধারায় বলা হয়েছে, আ স্পেশাল ল ইজ এ ল অ্যাপ্লিকেবল টু আ পার্টিকুলার সাবজেক্ট। কোনো একটা বিশেষ শ্রেণীর মানুষ অথবা বিশেষ ধরনের অপরাধ মোকাবেলার জন্য ওই পক্ষকে বিবেচনায় রেখে আইন প্রণয়ন করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইন, যৌতুক নিরোধ আইন, পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন, অ্যাসিড অপরাধ দমন আইন সবই একটা বিশেষ শ্রেণীর মানুষ অথবা বিশেষ ধরনের অপরাধকে বিবেচনায় রেখেই করা হয়েছে। তবে এরূপ বিশেষায়িত আইন না থাকলেও পুরুষদের যে একেবারে কোনো প্রতিকার নেই তা বলা কি ঠিক হবে? যেখানে আমাদের দণ্ডবিধি 1860 অনুসারে কোনো অপরাধের বিরুদ্ধে নারী ও পুরুষ যে কেউ আদালতে মামলা করতে পারে। এমনকি এই আইনের 211 ধারা অনুসারে কোনো নারী যদি কোনো পুরুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে, তবে সেই পুরুষ তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার অপরাধে মামলা করতে পারবে এবং সেই নারীর 7 বছর পর্যন্ত জেল হতে পারে। মজার ব্যাপার হলো যে নারী নির্যাতন দমন আইন নিয়ে এত শত কথা, খোদ সেই আইনেও কোনো নারী যদি কোনো পুরুষের বিরুদ্ধে অভিযোগ এনে তা প্রমাণ করতে ব্যর্থ হন, তাহলে অভিযুক্ত পুরুষ ওই নারীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অপরাধে একই আইনের 17 ধারা অনুসারে মামলা করতে পারবে এবং মিথ্যা মামলা দায়ের করার জন্য সেই নারীর 7 বছর পর্যন্ত কারাবাস হতে পারে। আদালত কর্তৃক মিথ্যা মামলা দায়েরকারী নারীর সাজা পাওয়ার দৃষ্টান্তও আছে অনেক। তাছাড়া পেনাল কোডে যেহেতু নারী পুরুষ সবারই ক্ষতিগ্রস্ত হলে মামলা করার অধিকার রয়েছে, তাই একজন পুরুষও আত্মহত্যার সহায়তা বা প্ররোচনা দানের জন্য 306 ধারায় মামলা করতে পারবেন। ক্ষুদ্র বা মারাত্মক অস্ত্র কর্তৃক বিপজ্জনক উপায়ে আঘাতপ্রাপ্ত হলে 323 ও 324 ধারায় এবং গুরুতর আঘাতে 325 ধারায় মামলা করতে পারবেন। অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা দৃষ্টিশক্তি নষ্ট করা, চোখ উপড়ে ফেলা, মুখমণ্ডল অ্যাসিড দ্বারা বিকৃত করলে 326-এর ক ধারায়, এমনকি মারধর বা হত্যার হুমকির জন্য 506 ধারায় মামলা করতে পারবে। এসবের শাস্তি ক্ষেত্র বিশেষে 1 বছর, 10 বছর, যাবজ্জীবন, এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে, যা এই বিধানে উল্লেখ করা আছে। এবং শারীরিকভাবে নির্যাতিত পুরুষ এই আইনে মামলা করতে পারবে। এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, অনেক পুরুষ শারীরিকভাবে নয় বরং মানসিকভাবে নির্যাতনের শিকার হয়ে থাকেন এবং পেনাল কোডে ইনজুরি এর সংজ্ঞায় অন্যান্য ক্ষতির পাশাপাশি মানসিক ক্ষতিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে কোনো পুরুষ মানসিক জখমের শিকার হলেও মামলা করতে পারবেন। ইনজুরি এর সংজ্ঞা মানসিক ব্যথাকেও অন্তর্ভুক্ত করবে বলে ভারতের উচ্চ আদালতের এক রায়েও বলা হয়েছে। এই 2 আইনের পাশাপাশি আরও 3টি আইনে পুরুষদের কিছুটা স্বস্তির সুযোগ রাখা হয়েছে। যৌতুক নিরোধ আইন 2018-তে শুধু স্ত্রী নয়, স্বামীকেও মামলা করার অধিকার দেওয়া হয়েছে। নিয়মিত ভরণ পোষণের বাইরে স্ত্রী যদি অর্থ সম্পত্তি বা কোনো জমি জমার মালিকানা লিখে না দিলে বৈবাহিক সম্পর্ক রাখবো না এরূপ ঘোষণা দেন, তার বিরুদ্ধে এই আইনে মামলা করা যায়। ফৌজদারি কার্যবিধি 1898-এর 100 ধারা অনুযায়ীও নারী পুরুষ যে কেউ মামলা করতে পারবে। তালাকের পরে যদি স্ত্রী আইন অমান্য করে সন্তানদের নিজের কাছে রেখে দেয়, তাহলে স্বামী সন্তানের উদ্ধারের জন্য এই আইনের 100 ধারার বিধান অনুযায়ী তল্লাশি পরোয়ানার মামলা করে সন্তানকে আদালতে উপস্থাপন করাতে পারবেন। বাচ্চা উদ্ধার বা স্ত্রী উদ্ধারের জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করার অধিকারও এই আইনে একজন স্বামীকে দেওয়া হয়েছে। সবশেষে পারিবারিক আদালত অধ্যাদেশ 1985। এই আইন অনুযায়ী কোনো বৈধ কারণ ছাড়া স্ত্রী সংসার ছেড়ে চলে গেলে
দাম্পত্য সম্পর্ক বর্জন করলে স্বামী পারিবারিক আদালতে স্ত্রীকে ফেরত পাওয়ার জন্য মামলা করতে পারেন। তবে এই মামলা বিয়ে বহাল থাকা অবস্থাতেই করা যায়। তালাক হয়ে গেলে এই মামলা আর করা যাবে না। স্বামীর সাথে কঠোর ব্যবহার, তাকে গালি দেওয়া, চিৎকার করা, দোষারোপ করা, অপমান, হুমকি, উপহাস, অবজ্ঞা, এই সব নির্যাতনের কারণে স্বামী মানসিকভাবে অসুস্থ হয়ে যেতে পারেন বা পরবর্তীতে উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও ডায়াবেটিসের কারণেও তৈরি হয়ে যেতে পারে। দাম্পত্য কলহে যেমন নারীরা সরাসরি বিশেষ আইনে প্রতিকার পেতে পারে, পুরুষের এরূপ কোনো সুযোগ নেই। বাংলাদেশ সংবিধানে নারী পুরুষের সমতার বিধান রয়েছে, তবুও পুরুষরা যেন বরাবরই অসহায়। বাংলাদেশ মেন্স রাইটস ফাউন্ডেশনের জরিপের তথ্য অনুযায়ী সারা দেশে 80% বিবাহিত পুরুষ মানসিক নির্যাতনের শিকার হন। আমাদের আইনগুলো নারীদের প্রতি সহানুভূতিশীল। উদাহরণস্বরূপ বলতে গেলে দণ্ডবিধির 497 ধারায় একজন স্ত্রী আরেক ব্যক্তির সাথে পরকীয়ায় আসক্ত হলে ওই নারীর দায়মুক্ত, আর পুরুষ ব্যক্তিটির 5 বছরের জেল জরিমানা হবে। অথচ এখানে দুজনই সমান অপরাধী, কিন্তু শাস্তি পাচ্ছে শুধু পুরুষ। বাংলাদেশের যেসব আইনে একজন নির্যাতনের শিকার পুরুষ বা স্বামী প্রতিকার চাইতে পারেন তার সবই আমরা জানলাম, কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে সামাজিক পরিস্থিতি বিবেচনায় ও মানবাধিকার রক্ষার স্বার্থে পুরুষদের জন্য বিশেষায়িত আইন প্রণয়ন করা একটি সঠিক পদক্ষেপ হিসেবে গ্রহণযোগ্যতা পেতে পারে কিনা। প্রতি বছর 19 নভেম্বর আমরা পুরুষ দিবস তো পালন করছি, কিন্তু পুরুষদের হয়রানি নিয়ে ঠিক কতটুকু ভাবছি?